প্রতি বছর 1.5 থেকে 2 লাখ লোক ক্যান্সার আক্রান্ত হয়। আমাদের ফিমেল ব্রেস্ট ক্যান্সারে সবচেয়ে বেশি শনাক্ত হয়। তাহলে আমাদের দেশে ইন্স্যুরেন্স নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, মানুষের বিশ্বাসের অভাব রয়েছে। ক্যান্সার দিবসটা আমাদের হাসপাতালের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীতে প্রতি বছর 1 কোটির বেশি মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে আমাদের প্রতি বছর 1.5 থেকে 2 লাখ লোক ক্যান্সার আক্রান্ত হয়। এবং এটা মূলত আমাদের বিভিন্ন কারণে ক্যান্সার হচ্ছে, যেগুলো আসলে আমরা জানি না, বা এমন কিছু এলিমেন্টস দ্বারাও হচ্ছে যেগুলো আমরা সবসময় আমরা হ্যাবিচুয়েটেড, বাট আমরা সামহাও আমরা মিস করি। তো এগুলো অ্যাওয়ারনেসের জন্য মূলত আসলে ক্যান্সার ডেটা করা হয়। এবং অ্যাওয়ারনেস আপনার যত বেশি থাকবে, আপনি রোগটা সম্পর্কে যত বেশি জানবেন, ততই আপনি রোগের প্রতিকারও আপনি করতে পারবেন এবং আপনি বিভিন্ন জায়গায় আপনি তখন কথাও আপনি বলতে পারবেন, আপনার পরিবারকেও আপনি অ্যাওয়ার করতে পারবেন। তো আমি মনে করি এই ডেটা প্রতিটি মানুষেরই এই ডে সম্পর্কে শুধু না, ক্যান্সার সম্পর্কেও জানা দরকার। এবং এই জানাটা আমি মনে করি তাদের নিজেদের জন্যই অনেক উপকৃত হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা এরকম অনেক পেশেন্ট দেখি যারা আসলে 3rd বা 4th স্টেজে হসপিটালে আসে, এবং সারপ্রাইজিংলি তারা সিমটমও হয়তো বা টের পায়, কিংবা শরীরে কোথাও চাকা হয়, কিন্তু তারা এটা তাদের যা দেশে গ্রামের বাড়িতে এটা পল্লী চিকিৎসক কিংবা ওঝা এই ধরনের কালচারের সাথে আমরা অনেকভাবে জড়িত। এবং তারা ওই যে ট্রিটমেন্টগুলো আসলে আমাদের মেডিসিন বাইবেলে এই ট্রিটমেন্টগুলো সম্পর্কে কিছু অ্যাওয়ারও না, এবং এগুলো আসলে ফেক ট্রিটমেন্ট, যেগুলো আসলে সামহাও এরা এগুলোর সাথে জড়িত হয়ে যায়, এবং যে কারণে রোগটা অনেক একটা ভয়াবহ পরিস্থিতি যখন হয় তখন তারা আসে। তো এটার মূলতটাই কারণ হচ্ছে যে আমাদের অ্যাওয়ারনেসের অভাব। আর আমরা হসপিটাল হিসাবে যেটা এখন করছি, যে আমরা শুধু ট্রিটমেন্টে ফোকাস করছি না, আমরা মূলত বিভিন্ন কর্পোরেট সেশনস করছি, কর্পোরেটে আমরা বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, আমরা ইউনিভার্সিটিতে আমরা অ্যাওয়ারনেস সেশন করছি, আমাদের ডক্টরসরা বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করছে, আমরা রেগুলার কনফারেন্সে যাচ্ছি, ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমাদের পেপার পাবলিকেশন হচ্ছে, প্লাস আমরা প্রচুর অ্যাক্টিভিটিস করছি, যে অ্যাক্টিভিটিস আসলে আমরা মূলত অ্যাওয়ারনেসটা বিল্ড করছি। যেমন আসলে 40 বছরের পুরুষেরকে আপনার একটা নর্মাল প্রোস্টেট অ্যান্টিজেন পিএসএ বলি আমরা, যেটা আপনার 800 থেকে 1000 টাকা। এটা করলে কিন্তু প্রতি বছর সে একটা যদি একবার করে, এটাতে কিন্তু কোনো ক্ষতি কিছু হবে না, কিন্তু এটা আমরা করছি না। তারপর 35 বছরের বা এর ঊর্ধ্বে মহিলাদের আপনার মাস্ট ম্যামোগ্রাম করা দরকার, কিন্তু সামহাও এই অ্যাওয়ারনেসটাও খুবই কম, এবং আসলে এটা করা হয়ও না। এবং যে কারণে যেটা হয় যে আমরা কিন্তু আমাদের এই হসপিটালে সবচেয়ে বেশি ক্যান্সার শনাক্ত হয় ফার্স্ট আমাদের ব্রেস্টই, আমাদের ফিমেল ব্রেস্ট ক্যান্সারে সবচেয়ে বেশি শনাক্ত হয়। আর আসার কথা হচ্ছে যে আমাদের এগুলো কিউরেবিলিটিও অনেক বেশি, ব্রেস্ট ক্যান্সারে সারভাইভাল সংখ্যাও আসলে অনেক বেশি। কিন্তু আমার মতে রোগটা হওয়ার থেকে অ্যাওয়ারনেসের আমি মনে করি এটা থাকা ভালো, এবং এখানে আমাদের জোর দেওয়া উচিত, এবং আমরা কাজ করছি গত 5 বছর ধরে। জাতীয় পর্যায়ে অনেক উদ্যোগই নেওয়া উচিত, যেটা কারেন্টলি আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় আমরা অনেক প্রতিবন্ধকতা ভিতর আছি। প্রথমত আমরা বলতে পারি যে এখানে আমাদের যে
রিয়েজেন্ট, কেমিক্যালস, আমাদের রেডিওলজি ফিল্ম, যেগুলো সব ইম্পোর্টেড। আসলে বাংলাদেশে অলমোস্ট 95% আমাদের যে কনজিউমেবলস, যে ডিসপোজেবলস লাগে সেগুলো আমরা ইম্পোর্ট করি। তো ট্যাক্সেশন আসলে অনেক বেশি। পাশাপাশি এই ক্যান্সারে আমাদের ওষুধের দামও অনেক বেশি, কারণ এখানে শুধু লোকাল ম্যানুফ্যাকচারার হয় না, বিদেশেও অনেক ইম্পোর্টেড মেডিসিন আসে। তো আসলে এই কারণে যেটা হয় যে খরচটা অনেক বেড়ে যায়। আর আরেকটা যেটা হচ্ছে যে আসলে আমাদের একটা হসপিটাল করতে যেরকম ইনভেস্টমেন্ট এবং যেই বিনিয়োগটা আসলে করতে হয়, রিটার্নটা কিন্তু আসলে এটা ট্রেডিশনাল বিজনেসের সাথে এক করলে হবে না। এটা কিন্তু রিটার্নটা আপনার লং টাইম ইনভেস্টমেন্টে চিন্তা করতে হবে, এবং এগুলো আসলে যেহেতু আপনার প্রায়োরিটি প্রজেক্ট, আমি মনে করি গভর্নমেন্টের এই ধরনের নীতি নির্ধারণে পলিসিতে আরও স্ট্রং হতে হবে, এবং এগুলো জায়গায় আসলে আমাদের লং টার্ম বেনিফিটস চিন্তা করলে আমরা মনে করি রুগীর খরচ আমরা কমাতে পারবো, প্লাস অনেক উদ্যোক্তারাও আসলে হসপিটাল ব্যবসায় আগ্রহী হবে। আমার ফিলোসফি হচ্ছে ম্যান বিহাইন্ড দ্য মেশিন। মানব সম্পদে প্রথম জোরটাই আসলে দেওয়া উচিত। আর হেলথ কেয়ার সার্ভিসেস এগুলো আসলে খুবই ক্রিটিক্যাল সার্ভিস, এবং ফার্স্ট হ্যান্ড একটা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে একজন সিনিয়র কনসালটেন্ট সবাই ভূমিকা পালন করে। তো এখানে আসলে আমাদের দক্ষ জনবলটাই প্রথমে গড়ে তুলতে হবে, তারপর আমাদের পাশাপাশি টেকনোলজিতেও আমাদের ফোকাস করতে হবে, লেটেস্ট টেকনোলজি নিয়েও আমাদের কাজ করতে হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে অনেক কথা হচ্ছে। তো আসলে নীতিতে এটাই রয়ে গিয়েছে হেলথ কেয়ারে, এটাকে আসলে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। তো এখানে অনেক ধরনের কাজই করা সম্ভব, যেমন প্রথমত গভর্নমেন্টের অনেক জায়গা আছে, এখানে প্রাইভেট হসপিটালসরা হসপিটাল করতে পারে। হেলথ সিটি কিংবা হেলথ ইপিজেড, এটা একটা নতুন কনসেপ্ট, যেটা কিন্তু বিদেশে আমি অনেক দেখে এসেছি। এখানে এই কনসেপ্টগুলো করা যেতে পারে। সেক্ষেত্রে আসলে সেগুলো কনসেপ্টে জোর দরকার হচ্ছে আপনার নীতি সহায়তা। নীতি সহায়তায় আমাদের এখানে প্রথমত ট্যাক্সেশন, একটা কর্পোরেট ট্যাক্স আমাদের এখানে ট্রেডিশনাল কর্পোরেট ট্যাক্স সিস্টেমে পড়ে। এ সমস্ত হেলথ সিস্টেমে আসলে মনে করি যে কর্পোরেট ট্যাক্সটা সহনীয় হওয়া দরকার। পাশাপাশি আমি মনে করি যে আমাদের সুদ বা ইন্টারেস্ট অনেক বেশি। প্রায়োরিটি সেক্টরগুলো ফুড, হেলথ আর বস্ত্র, এগুলোতে আমরা মনে করি যে ইন্টারেস্ট রেট অবশ্যই 10 বা বিলো 10 থাকা উচিত। লং টার্মে আপনার সাস্টেনেবিলিটির একটা অনেক বড় ইস্যু এবং অনেক বড় চ্যালেঞ্জেস আমরা ফেস করছি কারেন্টলি। পাশাপাশি আমি মনে করি যে আমাদের ডিউটি স্ট্রাকচার, অ্যাডভান্স ট্যাক্স, অনেক ব্যাপার এখানে জড়িত একটা হসপিটাল করতে গেলে, এবং আসলে একটা হসপিটাল করতে গেলে প্রায় 40টা লাইসেন্স লাগে, যেগুলো করতে অনেক সময় লাগে। মানে আপনার টাস্কে হসপিটাল করার চিন্তা করলে আপনার মিনিমাম 5 to 7 ইয়ার্স লাগবে হসপিটালটা আপনার গ্রাউন্ড ব্রেকিং থেকে শুরু করে আপনার ওপেনিং পর্যন্ত। কিন্তু অন্যান্য দেশে 3 বছরে হসপিটাল করে ফেলে, আপনার ইন্ডিয়ায় 3 বছরে হসপিটাল হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা 2-3 বছর পিছিয়ে যাই। তো এগুলো জায়গায় মনে করি আসলে হেলথ বড় প্রজেক্টগুলোর জন্য বা একটা হসপিটাল যে করতে চায়, একটা স্পেশাল সেল থাকা দরকার গভর্নমেন্টের, যেখানে আপনি আসলে ওয়ান স্টপ সলিউশন পাবেন সব কিছুর জন্য। এটা খুবই জরুরি। আমাদের এখানে আসলে অনেক ফরেন ইনভেস্টার্সরা ইনভেস্ট করতে চায়, কিন্তু সামহাও আমাদের ইকোসিস্টেমটা সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমি মনে করি গভর্নমেন্টের এখানে ভূমিকা পালন করতে হবে, এবং গভর্নমেন্টের আমাদের যে ইনভেস্টমেন্টটা তারা যাতে রিটার্নটা যাতে ভালোভাবে পায়, তারা যাতে এক্সিটও করতে পারে সেটাও দেখতে হবে। আর পাশাপাশি সরকারি আমাদের অনেক পেশেন্ট এখন কিউতে আছে, কারণ 65% বেড প্রাইভেট সেক্টর ক্যাটার করে, 35% হচ্ছে সরকারি। তো সেক্ষেত্রে এত পেশেন্টের কিউ, তো আমি মনে করি যে আমাদের আসলে কিছু স্কিম বা পলিসি তৈরি করা দরকার, যে সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে কিছুটা আপনার সাবসিডাইজ করা হোক, প্রাইভেট সেক্টরও বসবে কিভাবে তাদেরকে আমরা আরও মূল্য ছাড় বা কোনো পলিসিতে করা যায় কি না,
সেক্ষেত্রে যেটা হবে যে পেশেন্টগুলো ট্রিটমেন্ট পাবে। আসলে অনেক কিছুরই পলিসির লুপহোল থাকবে, কিন্তু আমাদের কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, এটাই আমার কথা। তো আমি মনে করি এগুলো করলে আসলে পিপিপিতে আমাদের দেশের এবং এখন অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব। আর এখন প্রতিটা পলিটিক্যাল পার্টিরই আপনার মেইন এজেন্ডার ভিতর হেলথের একটা অনেক বড় পার্ট রয়েছে এবং তারা সবাই হেলথকে নিয়ে ফোকাস। তো আমি মনে করি যে এই নীতি সহায়তাগুলো আমরা আগামী সরকারের থেকে পাবো। আসলে আমাদের দেশে ইন্স্যুরেন্স নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, মানুষের বিশ্বাসের অভাব রয়েছে, এখানে নীতির অনেক সহায়তা দরকার, ক্লেইমের একটা ব্যাপার চলে আসে। আর পাশাপাশি আমি মনে করি যে গভর্নমেন্টের ইউনিভার্সাল হেলথ কেয়ার পলিসি, যেটা নিয়ে আসলে প্রতিটা গভর্নমেন্টই চাচ্ছে যেটা ইমপ্লিমেন্ট করা, এটা ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমত আমাদের আসলে হেলথ ইকোসিস্টেমটা রেডি করতে হবে, যে আমাদের আসলে সিঙ্গেল আইডি ফর অল, যেখানে আপনি আপনার ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড থেকে শুরু করে সব কিছু একটা আইডিতে থাকবে, জাস্ট লাইক সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সব কিছুই থাকতে হবে। তো এই পলিসিটা আগে আপনার করা খুব জরুরি, ইমপ্লিমেন্টেশনটা লাগবে। আর পাশাপাশি আমরা ট্রায়াল বেসিসে এটা একটা ছোট একটা সিটি বেসিসও করা যেতে পারে। এখন অনেক কোম্পানি ক্যাশলেস ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স করছে, কিন্তু সামহাও আমাদের হেলথ সিস্টেমদের সাথে তারা আসলে বসছে না। কারণ আমাদের যে এখানে রুগীদের যে পেইন পয়েন্ট বা ওইভাবে যে কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো তৈরি করা, এগুলো আসলে মিসিং। তা আমি মনে করি যে এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানিজ এবং প্রাইভেট হেলথ সিস্টেম, গভর্নমেন্ট, ট্রাইপার্টি যদি ডায়ালগ হয়, তাহলে আসলে অনেক কিছুই সমাধান করা সম্ভব। অনেক ধরনেরই ইন্স্যুরেন্স, আমি ক্যান্সারে যদি বলি যে আমাদের এখানে রেডিওথেরাপির কোনো ইন্স্যুরেন্স হয় না। আউটডোর ইন্স্যুরেন্স, যেমন আমাদের এখানে আউটডোর পেশেন্টদের কোনো ইন্স্যুরেন্স হয় না। পাশাপাশি লং টার্ম কেয়ার পেশেন্টস, যেমন স্ট্রোকের পেশেন্টস, আপনার কার্ডিয়াক সার্জারির পেশেন্টস কিংবা ক্যান্সারের পেশেন্টস, তাদের কিন্তু আসলে লং টার্ম কেয়ার কোনো প্রোগ্রাম নাই। তো আমি মনে করি এই ধরনের আসলে লং টার্ম কেয়ার প্রোগ্রাম কিংবা আউটডোর ক্যাশলেস ফ্যাসিলিটি, রেডিওথেরাপি রিইম্বার্সমেন্ট, এগুলো কিছু প্রোগ্রাম চালু করা দরকার। এবং আসলে আপনি যদি আমেরিকায় যান বা বড় কোনো প্রতিষ্ঠান দেখেন, সবারই কিন্তু আবার একটা নিজস্ব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিও আছে। এটা রিজন হচ্ছে যে তারা তাদের নিজেদের মতো তাদের কাস্টমার্স বা পেশেন্টসদের নিড অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স করা হয়, যেটা আসলে ধরেন আমাদের ট্রেডিশনাল ইন্স্যুরেন্স কোম্পানিরা এই নিডটা আসলে আপনার রিকগনাইজও করতে পারছে না কিংবা অ্যানালাইজও করাটা অনেক পরে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন এই মুহূর্তে আসলে এইগুলো প্রোডাক্টস পাশাপাশি আরও অনেক প্রোডাক্টস আছে যেগুলো আমি মনে করি আমরা যদি ইন্ট্রোডিউস করতে পারি, সেক্ষেত্রে অনেক পেশেন্টসদের বার্ডেন কমে যাবে। কারণ আমাদের আসলে একটা পেশেন্টসের অনেক টাকা আসলে খরচ হয়ে যায় একটা চিকিৎসার জন্য। যেমন একটা ক্যান্সারের পেশেন্টের লং টার্মে তার লাইফ টাইমে 50 থেকে 60 লক্ষ টাকা বাংলাদেশে খরচ হয়, বিদেশে এটা ক্ষেত্র বিশেষে অনেক টাকা, কয়েক কোটি টাকাও খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি ইন্স্যুরেন্সের কোনো বিকল্প নাই এবং সেক্ষেত্রে অনেক চাপও কমিয়ে ফেলবে।